তো কেউ কিংবা অপরিচিত কেউ যদি আপনাকে কখনো জিজ্ঞেস করে এই মরিচ এবং মুড়ির ব্যাপারে, আপনি সরাসরি অস্বীকার করবেন। স্যার, আমি উল্টো আপনার পায়ে ধরতেছি। ওই কথাটা আমাকে মনে করে দিন, আমি স্মরণীয় আনবেন নিয়ে যেতেছি না। এই যে দেখেন, কালকে আইতে আসেল ভাই বস্তার মধ্যে মুড়ি বের করে খায়ের আবার কয় কি, শরীফুল ভাই বস্তা দুটো কি চিনতেছেন? একদম হুরু ভাই, মানুষের চেহারা সুরতের মধ্যে এত ডাইমেনশন, তাই সে না কঠিন হয়ে যায়। আর বস্তাতে আমি চিনমুখে বকরে ও আমি চিনতেছি না। গুড, ভেরি গুড, ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন, যে বস্তা আপনার নিজে থাকার কথা, সেই বস্তা আসেল ভাই রাতে চলে গেল কে বকরে? ভুলটা আমারই হয়েছে। আমি বস্তা দুটো গায়েব করবার জন্য আমার পিএসকে বলেছিলাম ডাস্টবিনে ফেলে দিতে। পরে চিন্তা করে দেখলাম ডাস্টবিনেও বস্তা নিরাপদ না, কারো চোখে পড়ে যেতে পারে। তখন সেখান থেকে নিয়ে আমি একটা দোকানে রেখেছিলাম। চিন্তা করেছিলাম রাতের বেলা দোকান থেকে বাসায় নিয়ে যাব। এরই মাঝে রাসেল দোকানে এসে বস্তা দুটো চিনে ফেলেছে এবং নিয়ে গেছে। কোনো সমস্যা নাই স্যার, ওই বস্তা তো আমি চিনি নাই, আপনিও চিনবেন না, আবার আপনার পিএসও চিনবো না। আমরা যদি কেউ না চিনি, ওই বস্তা না টানাটানি করে লাভ কি? আর খাটা নেই বিথা। আপনি যে ফাইনালি বস্তা দুটো চিনবেন না, সেটার নিশ্চয়তা কোথায়? স্যার, আপনি নিজেই নিশ্চিন্তে নিশ্চয়তা নিয়ে নেন, আমি আপনি কোনো জামালে ফেলামো না। আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। আপনি অত্যন্ত গভীর জলের মাছ, যে কোনো মুহূর্তে আমাকে বিপদে ফেলে দিতে পারেন। স্যার, আমি কি বহা নিজের পায়ে নিজে কুড়াল মানবো? আপনার পিএস যখন আমার প্রস্তাবটা দিছে যে আমি 10 জনের মধ্যে থাকতেছি, এখন তো এটা আমার নিজের স্বার্থ খারাইছে। এখন এই নিজের স্বার্থ আমি নিজে বিসর্জন দিব। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। আমি আপনাকে এই জন্যই ডেকেছি। আপনার কাজ হবে এই বস্তার কথা ভুলে যাওয়া, আর আমার কাজ হবে সৎ মানুষের তালিকায় আপনার নামটা ঢুকিয়ে দেওয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি হ্যাভি খুশি হয়েছি স্যার। স্যার, আপনি আমার মনের আশা পূর্ণ করে দিতেছেন স্যার, না করে হারবেন না। আমি 1 প্যাকেট বিরিয়ানি আনবো, আপনি আরাম করে খাইবেন। আমাকে বিরিয়ানি খাওয়াবেন? আবার ঘুষ? আবার ঘুষ খাবো আমি? আবার বিপদে পড়বো? না না স্যার, ঘুষ ফুস উবুটকুন না, আমি আবার আত্মা থেকে খাওয়াবেন নিয়ে চেতেছি। আপনি আত্মা থেকে আমাকে খাওয়াতে চাচ্ছেন? আমি আত্মা দিয়ে সে খাবার গ্রহণ করলাম। আপনি 1 প্লেট বিরিয়ানি খাওয়াতে চেয়েছেন, আমি এর সঙ্গে 1 গ্লাস বোরহানিও খেলাম। তারপর 1 বাটি বগুড়ার দইও খেলাম, অত্যন্ত সুস্বাদু। খুব সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করছেন স্যার। এই পদ্ধতিতে কল্পনা খাওয়া দাওয়া করলে না একটা পয়সাও খরচ হবো না, আর ধরো কোনো ঝামেলা নাই কে। আসি স্যার। আপনার মোবাইলটা দিন। কে স্যার, মোবাইল দিয়ে আপনি কি করবেন? আপনার মোবাইলে ওই 2 বস্তা সহ আমার পিএসের ছবি আছে। এটা যে কোনো মুহূর্তে একটা সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। আমি ওটা ডিলিট করে দেবো। এসি খুশি স্যার, আমি কিন্তু আপনার কথা খুবই মাইন্ড করলাম। আপনি আমাকে এখনো অবিশ্বাস করতেছেন। শুনুন স্যার, আপনি পিএস যখন আমার প্রস্তাবটা দিল না, আমি তখনই বুঝে হালাইছি সামনে একটু বড় সাইজের গিরিঙ্গি আছে, হ্যান্ডিকে নিজের ইচ্ছা নাই সব ছবি ডিলিট করে হালাইছি। আপনি যদি বিশ্বাস না করেন রাখুন, আমি আপনার কথা বিশ্বাস করেছি। তাহলে শেষ কথা হচ্ছে, আপনি আমাকে দেয়া কথা রক্ষা করবেন, আর আমি আপনাকে দেয়া কথা রক্ষা করব। অবশ্যই স্যার। আপনি এখন আসুন। ইয়াল্লাহ, দমকান কি না? আপনাকে ধমকাচ্ছি না, আসতে বলেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, বসেন 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 বসেন, এখানে বসেন, এখানে বসেন। সোনা ভাই, ওনার সাথে আপনি কি কথা বলছিলেন? ওই যে আমাদের পুরনো বাজে অভ্যাস, পরীক্ষা দিলেই পরীক্ষার ফলটা গোপনে আগে জানতে চাই। উনিও এসেছেন, উনি যে সৎ মানুষের পরীক্ষা দিলেন, সেখানে ওনার ফলাফলটা কি? উটকো ঝামেলা। উটকো ঝামেলা তো বটেই, উনি কিন্তু কঠিন ধুরন্ধর টাইপের লোক, আপনাকে যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারে। আপনি খুব সাবধানে কথাবার্তা বলবেন। সেটা আমি ওনাকে প্রথম দেখার পরেই বুঝতে পেরেছি। মানুষের মুখ দেখেই বোঝা যায় তার মনটা কেমন। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। তাহলে তো খুবই ভালো সোনা ভাই, দুশ্চিন্তা মুক্ত হলাম। সোনা ভাই, আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করছে, কাল যে দুটো বস্তা নিয়ে অফিসে তুলকালাম হয়ে গেল, আজকে নাকি রাসেল সাহেব নামে একজন এসে অফিসে সেই বস্তা দুটো দিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে গেছে, কিন্তু এ বস্তা তো সে বস্তা না। আপনি যে বস্তার কথা বলছেন, সে বস্তা কি করে আমার অফিসে এসেছে, কি করে উধাও হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। আমার কাছে টোটাল বিষয়টা একটা কাল্পনিক ঘটনা মনে হচ্ছে। যে বস্তা রাসেল এনেছে, সে বস্তা আমার বস্তা। আমার গ্রাম থেকে আমার এক কানা ফুপি আছেন, উনি আমার জন্য পাঠিয়েছেন সার ছাড়া ভাজা মুড়ি আর ওনার ক্ষেতের কাঁচা মরিচ। আমি আমার পিএসকে দিয়ে বস্তা দুটো বাসায় পাঠিয়ে দিয়েছিলাম।
পিএসের কি সমস্যা হয়েছিল? ও রাস্তার মাঝে একটা দোকানে বস্তা দুটো রেখে গিয়েছিল রাতে আমার বাসায় পৌঁছে দেবে বলে। এরই মাঝে রাসেল সে দোকানে যেয়ে হাজির। সে বস্তা দেখে জানতে পেরেছে বস্তাগুলো আমার। সঙ্গে সঙ্গে সে নিয়ে এসেছে আমার অফিসে। সিম্পল একটা ব্যাপার। হো সোনা ভাই, আমি তো ভাবছিলাম যে ওই দুটো বস্তা আবার শরীফুল সাহেব দিল কি না। আরে না না না, শরীফুল বস্তা দেবে কোত্থেকে? আরও দিলে আমি নেব নাকি? না না, উনি আমাকে দিন কথায় কথায় বলছিলেন যে উনি ওনার গ্রামের এক বস্তা মুড়ি আর ওনার ক্ষেতের এক বস্তা কাঁচামরিচ আপনাকে দিতে চায়। সেটা তো সে আমাকেও বলেছিল। যেদিন সে ইন্টারভিউ দিতে এসেছিল সেদিন আমি এক ফাঁকে গ্রামে আমার কানাফুপির সঙ্গে কথা বলছিলাম। কানাফুপি আমাকে টেলিফোনে মুড়ি আর কাঁচামরিচ দেওয়ার কথা বলছিল। সে তখন আমাকে বলল, স্যার আমিও গ্রাম থেকে আপনাকে কাঁচামরিচ আর মুড়ি দিতে চাই, একেবারে সার ছাড়া ভাজা। এই আর কি। তাই নাকি? আপনি কি বলেছিলেন? নেবেন বলেছিলেন? আপনি কি স্বপ্ন দেখছেন? আমি কি ওর কাছ থেকে ঘুষ নেব? আমি বলেছি খবরদার এই ধরনের চিন্তা করবেন না, যদি করেন থাপ্পড় দিয়ে আপনার 32টা দাঁত ফেলে দেবো। তারপর ধমক খেয়ে সোজা, একদম সোজা। যাক সোনা ভাই, আপনার কথা শুনে আশ্বস্ত হলাম। ওনাকে আপনার রুমে ঢুকতে দেখে আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আপনাকে না আবার কোন ঝামেলায় ফেলে দেয়। আমার তো মনে হচ্ছিল আপনার সাথে আমার খুব তাড়াতাড়ি কথা বলা দরকার। আমাকে ঝামেলায় ফেলানো অত সোজা না। আই এম অ্যাডাল্ট এনাফ। তাহলে তো হলোই। আপনি ভালো আছেন তো সোনা ভাই? এই মুহূর্তে একটু টেনশন আছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ করুন, আমি আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি, আমি শরীফুল। কোন শরীফুল? জি, এই অফিসের উপর তলে থাকি, রাইটার শরীফুল। রাইটার? কি লেখেন আপনি? গল্প, কবিতা নাকি উপন্যাস? না না, গল্প কবিতা উপন্যাস ওগুনা না। ওগুনা তো নেহে সাহিত্যিক রাইটার, আমি নেহি মামলা। মামলা লেখেন মানে? ম্যাডাম, এটা একটু সেবামূলক কাম, আপনি বুঝাই পেলে বুঝবেন। আসলে না, কিছু নির্যাতিত নিপীড়িত গরিব অসহায় অশিক্ষিত মানুষ যারা হামকি ধুমকি মায়ের মুড়ি খেয়ে মাথা মুথা ফাটাইয়া লাশ হয়ে থানায় আসে তো কিছুই বোঝে না। তনগরে আমি কাছের ডাই হ্যাঁ ঘটনা হুই না মামলা লেখা থানায় পুট আপ করাই দিই। এটা একটু উপকারমূলক কাম। আমার এখানে তো মামলা মোকদ্দমার কোনো কাজ নেই। আমার এখানে এসেছেন কেন? ম্যাডাম, আমি আসলে আসি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দিকে। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য? আমি আপনার জন্য কি করেছি? ইয়াল্লা রেড, আপনি কি করলেন ম্যাডাম? আপনি আমার নিকে কি করেন নাই? আমার নিকে তো করছেন, হারা জাতের নিকে করতেছেন। এই যে সৎ মানুষের প্রকল্পটা করছেন, এর নিকে তো লাখ লাখ মানুষের উপকার পাইতেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আমাদের সৎ মানুষ প্রজেক্টে অ্যাপ্লাই করেছেন। জি ম্যাডাম, অ্যাপ্লাইও করছি, আপনাদের দোয়া চ্যাম্পিয়নও হয়ে গেছি। চ্যাম্পিয়ন হয়ে গেছেন মানে? এটা কি কোনো খেলার মাঠ যেখানে কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স আপ হবে? ম্যাডাম, সারা দুনিয়াটাই তো খেলার মাঠ। আমরা যে কাম কাজগুলো করতেছি না, দৌড়বে গেলে সবই খেলা। নটারি ফার্স্ট হচ্ছি তো হ্যান্ডগে করলাম চ্যাম্পিয়ন হচ্ছি। শোনেন, লটারিতে ফার্স্ট হয়েছেন মানে এটা আপনার ফাইনাল ডেস্টিনেশন না। আপনাকে এখানে ইন্টারভিউ দিতে হবে, অনেকগুলি স্টেপ পার করতে হবে, তারপর আমরা ডিসিশন নেব আপনি নির্বাচিত হবেন কিনা। ম্যাডাম, নটারির নাম তো উঠছি, ইন্টারভিউ হয়ে গেছে গা। ইন্টারভিউটা আল্লাহর রহমতে এত সুন্দর হয়েছে, স্যার খুশি আমার কয় কি যাও যাও তোমার হয়ে গেছে গা। তোমার আর কোনো রকম স্টেপ পার আনবো না, 10 জনের মধ্যে তুমি ফার্স্ট। সোনা ভাই আপনাকে এটা বলেছে? হে খুশি দিয়ে তো আমি খুশি ঠেলে চলে এলাম যে যাই ম্যাডামে গেলে পায়ে ধরে সালাম করে আসি। এলে সালাম করি ম্যাডাম। এই দাদা, আমাকে সালাম করতে হবে না। আপনি কি কোনো ডাক্তার আন্ডারে আছেন? না তো। না মানে আমি জানতে চাচ্ছি আপনি কোনো ডাক্তারের ট্রিটমেন্টে আছেন কিনা, মানে আপনি কিছুদিন আগে ওখান থেকে ছাড়া পেয়েছেন কিনা। ম্যাডাম মনে হয় আমাকে পাগল মনে করতেছেন, তাই না? আমি পাগল হলাম কে বাকরা? টেহা চিনি, ছোট লোক বড় লোক চিনি। এই যে আপনি সম্মানিত মানুষ, মেলা বড় একটা পোস্ট হোল্ড করতেছেন, আপনাকে সম্মান করে কথা কয়া নেবো, আমি সম্মান করতেছি না, তাহলে পাগল হলাম কে বাকরা? সালাম করি ম্যাডাম। দাঁড়ান দাঁড়ান, আপনি এখন আসেন। ম্যাডাম, এত বড় একটা উপকার করছেন, সালাম করার বলে আমি খুব আত্মতৃপ্তি পেলাম। এলা করি ম্যাডাম। হ্যাঁ, আমি এখন অনেক জরুরি একটা কাজ করছি, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা চাইবেন সেটা তোমার করা নাইবো। তবে ম্যাডাম আমার কথাটা মনে রাখেন। জি, মনে রাখবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জেসমিন, আমার রুমে আসো। জি ম্যাডাম।
এইমাত্র যিনি আমার রুম থেকে বের হয়ে গেলেন, তুমি তাকে চেনো? কে, শরীফুল ভাই? হ্যাঁ, শরীফুল। জি ম্যাডাম, চিনি তো, অনেকদিন যাবত চিনি, আমাদের উপরতলায় তো থাকেন। হ্যাঁ, সেটা উনি আমাকে বলে গেছেন। ওনার মাথায় কি কোনো সমস্যা আছে? কই না তো ম্যাডাম, ওনার মাথায় তো কোনো সমস্যা নাই, তবে ওনার পায়ে সমস্যা আছে। ওনার পায়ে যে সমস্যা আছে সেটা ওনার আসা যাওয়ার সময় দেখেছি। আমি জানতে চাচ্ছি ওনার কি কোনো সাইক্লিক সমস্যা আছে? কই না তো, আমার তো এরকম কখনো মনে হয়নি। কেন ম্যাডাম, আপনার সাথে কি কোনো পাগলের মতো আচরণ করেছে? প্রায় সেরকমই। উনি আমাকে বললেন উনি নাকি সৎ মানুষ হিসেবে নির্বাচিত হয়েছেন। কেন বললেন? কেন বললেন ম্যাডাম? উনি তো বললেন সোনা ভাই নাকি বলেছে। আমার প্রশ্ন হচ্ছে সোনা ভাই তাকে এটা কেন বলবে? তা তো বলতে পারবো না ম্যাডাম, তবে স্যারের সাথে কথা বললে আপনাকে জানাতে পারবো। আমি কি ব্যাপারে স্যারের সাথে একটু কথা বলবো? ওনার সাথে তোমার কথা বলার দরকার নাই, তুমি ওনাকে পাঠিয়ে দাও। জি আচ্ছা। শোনো, জি ম্যাডাম। অফিসে কে আসে কে যাচ্ছে একটু খেয়াল রেখো, আর আমার রুমে যেন হুটহাট করে কেউ না ঢোকে। না ম্যাডাম, আপনার রুমে তো হুটহাট করে কেউ ঢুকে না, শুধু রাসেল ভাই মাঝে মাঝে ঢুকে পড়ে। রাসেল ভাইও এখন আর ঢুকবে না, তুমি তাকে বাইরে আটকে দিবে। জি ম্যাডাম, আটকে দেবো। উনি কি বস্তা নিয়ে বের হয়ে গেছেন? কার কথা বলছেন ম্যাডাম? রাসেল ভাইয়ের কথা বলছি। উনি যে বস্তা নিয়ে এসেছিলেন সে বস্তা নিয়ে বের হয়ে গেছেন? না তো ম্যাডাম, ওনাকে তো দেখলাম স্যারের রুমের বস্তা রেখে গেলেন। কেন? বস্তা ওনার রুমে রেখে যাবেন কেন? এটা তো বলতে পারবো না, তবে স্যারের সাথে কথা বললে বুঝতে পারবো। আমি কি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবো? না না, তোমাকে স্যারের সাথে কথা বলতে হবে না। তোমাকে যা করতে বলছে সেটাই করো। তুমি গিয়ে ওনাকে ডেকে দাও, যাও। জি। ওই রাসেল ভাই, ওই রাসেল ভাই, কই যেতেছেন? বাইরে এলাম, একটু ভূত খুঁজতে যাইতেছি। কালকে থেকে ভূতের জগতেই আছেন? কি করবো ভাই, ভূতের জগৎ তো অনেক বড়। একটারে খুঁজে পাওয়ার পরে মনে করি শেষ, আসলে না, আরো অনেক আছে। ঠিক আছে ভাই, আপনি ভূত খুঁজতেছেন, খুঁজেন। আইব কখন? যেহেতু ভূত পেতনির ব্যাপার, আইতেও পারে নাও আইতে পারে, ঠিক নাই তো ভাই। আরে ভাই, ভূত পেতনির কথা কই নাই, কইছো এই মায়াটার কথা। কখন আইব? ওই মেয়ে মনে পড়ছে, ধরেন। এটা কি? ওই মাইয়া আইব না, টাকা ফেরত দিয়ে দিছে। কেন আইব না কেন? কি কইলাম আমি, ভূতের জগতে ঘুরতাছি, এই মেয়েও ভূত হয়ে গেছে। কি কইতেছেন ভাই এসব? তাইলে এখন এর লেগেই তো হ্যারে খুঁজতে পেরেছি। চলেন যাই খুঁজি। টাকা যখন দিছে তখনই তো আপনার লগে দেখা হয়েছে, এখন আবার খুঁজবেন কি? না না, তার লগে দেখা আমার হয় নাই, সে সরাসরি আমার টাকা দেয় নাই, আরেকজনের মারফত টাকা দিছে। ভাই আমি তো কিছু বুঝতেছি না ভাই, খুঁজবেন কই? গেছে তো ইন্ডিয়া, আসাম, গুয়াহাটি, বাংলাদেশে খুঁজবো। গেছে গেলেন ইন্ডিয়া, খুঁজবেন বাংলাদেশে? বুঝলাম না তো ভাই। কারণ আমি বিশ্বাস করি না সে ইন্ডিয়া গেছে, আমি বিশ্বাস করি সে বাংলাদেশে আছে। চলেন খুঁজি। ভাই আপনি খুঁজেন, আমার একটু কাজ আছে। কি কাজ খুঁজবেন আপনি? কই আর যাবো, একটা ম্যাচ খুঁজবো। আপনি টাকাটা দিচ্ছেন, আমার অনেক উপকার হয়েছে, আমি অ্যাডভান্স দিতে পারবো। ওই মেয়ে এত স্বার্থপর কি লেগে? নিজের টাকা পেয়ে গেছেন আর হয়ে গেছে। আমার যে 5,000 টাকা লস হইলো। লস মানে? ওই মেয়েরে এই 10,000 সহ আমার পকেট থেকে আরো 5,000 টাকা দিতে হয়েছে, তো ওইটা তুলন লাগবে না? ঠিক আছে ভাই, আপনি তুলতে না পারলে আপনার আর তোলার দরকার নাই। আপনি এখান থেকে 5,000 টাকা লন, আপনিও শান্তিতে থাকেন, আমারও শান্তিতে থাকতে দেন। লস হইলে আমারই 5,000 টাকা লস হোক, লন। জি না, এত সহজে তো আপনি শান্তি পাবেন না। এই ঘটনার সমাধান হইব, তারপর আপনার শান্তি। টাকা পয়সা দিয়ে যদি শান্তি পাওয়া যেত তাহলে তো হয়েছিলই। টাকা পকেটে রাখেন, খবরদার 1 টাকাও খরচ করবেন না, টাকা কাজে লাগতে পারে। আর আপনি ম্যাচ ছেড়ে অন্য জায়গায় যাবেন মানে? কোনো জায়গায় যেতে পারবেন না আপনি। আপনি যদি যান তাহলে তো শরীফুল জিতে গেল। শরীফুলের জিতানোর লেগে আমরা নামছি, পরে পরাজিত করবো এর লেগে নামছি আমরা। ভাই শরীফুলরে পরাজিত করতে যায় তো আমিই পরাজিত হয়ে যাইতেছি। পরাজিত হয়ে যাইতেছেন মানে? ওই মেয়ে আপনি তো পরাজিতই, নতুন করে আবার পরাজিত কি হবেন আপনি? ভাই আপনি বুঝতেছেন না ভাই, ওই মায়া যদি সন্ধ্যার মধ্যে না আসে আমার ভাই কান ধরে উঠবস করতে হইব। কার সামনে? শরীফুলের সামনে? কি কইতেছেন ভাই আপনি শরীফুলের সামনে? যারে দেখাইতে চাইছি তার সামনে। মানে শিউলির সামনে? হ্যাঁ ভাই। মাথার থেকে মেয়ে ফালাইয়া দেন আপনি। ওই মেয়ে আপনার তো বিয়া করারই যোগ্যতা নাই। আপনি যদি এখন শিউলির সামনে কান ধরে উঠবস করেন, বিয়ার পরে আজীবন আপনার কান ধরে উঠবস করাইবো। কান ধরে উঠবস করতে করতে একবারে মরার খাটিয়ায় উঠে যাবেন আপনি। তাইলে এর সমাধানটা কি ভাই, এটাই তো বুঝতেছি না। সমাধান হইলে এখন আপনি আমার লগে ওই মেয়েরে খুঁজতে যাবেন। যদি মেয়েরে খুঁজে পাই তো ভালো কথা, আর যদি না পাই তাহলে আপনি সন্ধ্যার সময় শিউলির কাছে আপনার বদলি একজনের লয়ে যাবেন। কইবেন হয় আমার বদলি, ওর নামও খালেদ, আমার বদলে ও কান ধরে উঠবস করবো। এইটা কি কইলেন ভাই, বদলি লয়ে যাবো মানে? আরে ভাই পুরা খেলাটাই তো বদলি হইতেছে। আপনি আপনার আসল বউয়ের কাছে বদলি বউ লয়ে যাইতেছেন প্রমাণ করার জন্য যে এটা আপনার বউ না, তাইলে?
চলেন খুঁজি। না ভাই, আপনি খুঁজতে চাইলে খুঁজুন, আমার ভালো লাগতেছে না, আমি মেসে গিয়ে রেস্ট নেবো। আপনি পাইলে আমার একটা ফোন দিন, গেলাম আমি। ম্যাডাম, স্যারের রুমে গিয়ে দেখি স্যার নেই। স্যারকে না পেয়ে আমি ফোন দিয়েছিলাম। কোথায় গেছে উনি? কোথায় গিয়েছেন সেটা তো বললেন না, উল্টো আমাকে প্রশ্ন করলেন তুমি আমাকে ফোন দিয়েছো কেন। কেন ফোন দিয়েছো কেন? ম্যাডাম, আপনি না তার খোঁজ করলেন, ভাবলাম যে তাহলে স্যার কোথায় গেলেন, কখন আসবেন। তারপর? তারপর আবার কি, আমি যখন স্যারকে বললাম যে ম্যাডাম আপনার খোঁজ করছিলেন, তখন স্যার বললেন কেন ম্যাডাম আমাকে খুঁজবে কেন। আমি বললাম যে আপনি নাকি শরীফুল ভাইকে সৎ মানুষ নির্বাচন করেছেন। শুনে তো ম্যাডামের চান্দি গরম। সাথে সাথে ম্যাডাম এই ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিলেন। শুনে উনি কি বললেন? শুনে উনি বললেন অসম্ভব, এটা হতেই পারে না, শরীফুলকে আমি সৎ মানুষ হিসেবে নির্বাচিত করিনি। ম্যাডাম যেন এসব গুজবে কান না দেন। তাহলে শরীফুল এসে আমাকে এই কথা কেন বলবে? ম্যাডাম, আমি এই কথাও স্যারকে জিজ্ঞাসা করেছি। স্যার বললেন যে আমি তো শরীফুলকে বলেছি আপনি দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়েছেন। শুনে নিশ্চয়ই শরীফুল এক্সাইটেড হয়ে গেছে। এক্সাইটেড হয়ে মনে করেছে যে তাকে ফাইনালে নির্বাচিত করা হয়েছে, এবং সেই এক্সাইটমেন্টের জন্য সে ম্যাডামকে গিয়ে এসব কথা বলেছেন। আমিও তো তাই বলি, উনি এখনই কিভাবে নির্বাচিত হন আর কেই বা ওনাকে নির্বাচিত করলেন? ম্যাডাম, আপনি না কিছুক্ষণ আগে বললেন শরীফুল ভাইয়ের মাথায় কোনো গন্ডগোল আছে কি না। ওই সময় এক্সাইটমেন্টের জন্য আসলে শরীফুল ভাইয়ের মাথায় কোনো গন্ডগোল দেখা দিয়েছিল। আমি বুঝতে পেরেছি, এখন তুমি বেশি কথা বলে আমার মাথাটার গন্ডগোল করো না, যাও। জি ম্যাডাম। ও ম্যাডাম, আবার কি হয়েছে? ম্যাডাম একটা কথা ভুলে গিয়েছিলাম। কি বলবে বলো। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমি না হয় শরীফুল ভাইয়ের ব্যাপারটা বুঝলাম, কিন্তু রাসেল ভাই কেন আপনার রুমে ঘুষের বস্তা রেখে গিয়েছিল? হ্যাঁ, উনি কি বলেছেন? উনি বললেন এটা তো কালকের সেই ঘুষের বস্তা না। উনার এক কানাফুপি নাকি গ্রামে থাকেন, তিনি নিজ হাতে এক বস্তা মুড়ি ভেজে এবং ওই ক্ষেতের কাঁচামরিচ স্যারের জন্য পাঠিয়ে দিয়েছেন। স্যার সেগুলো একটা দোকানে রেখে এসেছিলেন, রাতে বাসায় ফেরার সময় নিয়ে যাবেন বলে। রাসেল ভাই নাকি সেগুলোকেই ঘুষের বস্তার নাম করে আপনার সাথে দেখা করতে এসেছিল। শোনো, এই রাসেল ছেলেটাকে আর কোনোদিন অফিসে ঢুকতে দিবে না। জি ম্যাডাম, আপনি তো একটু আগেও আমাকে বললেন তাকে যেন অফিসে ঢুকতে না দেয়। আমি কখনোই আর তাকে ঢুকতে দিব না। যাও তুমি। জি ম্যাডাম। ও ম্যাডাম, স্যার বলছিলেন যে কিছুক্ষণ পরে অফিসে ফিরবেন, ফিরলে কি আপনার কাছে পাঠিয়ে দেবো? ওনাকে আর পাঠিয়ে কি হবে? ওনার কাছ থেকে যা জানার সবই তো তুমি আমাকে বলে ফেললে। তারপরেও যদি ওনাকে আমার প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো। যাও এখন। জি ম্যাডাম। শরীফুল ভাই, আপনার সাথে কি হরেন? ইয়াল্লা ইয়াল্লা, কি আজব কারবার। আমি তো সাথে আছি, তোমাকে খুঁজবেন নাকি? এতক্ষণ পরে খুঁজলাম, পাইলাম না। হঠাৎ করে কোন থেকে এসে হাজির হইলা? মুই একটু আসমানে গেছিলাম, আসমানটা ঘুরতে এইমাত্র নামছি, হেলে কি আমনে মরে দেখেন। তুমি কিন্তু কতটা খারাপ কও নাই, তোমার দ্বারা সম্ভব। কারণ আকাশের পরি আর তোমার মধ্যে আমি কোনো ফারাকই দেখি না। অকন কি কোনো ফারাকই দেখেন না? অল্প অল্প ফারাক আছে। সেটা হলো পরীর পাখির মতো পাখা আছে, আর তোমার আছে সুন্দর দুটো হাত। তুমি যদি ওই হাত দুটো বাতাসের মধ্যে এভাবে করো না, তাহলে তুমিও ম্যাগের মতো বাসা পারবে। বুঝি, এখন আমনে মরে কি লেগে খোঁজ দিয়ে আছেন হেয়ে কন? কমু কমু কমু, আজকে আমি তোমার খালি খুশির খবর কমু। তুমি তো খুশিতে ভরপুর হয়ে যাবা। তার আগে কসিন হে কি আসিল? কে? ভাবি, খালিদের বউ। আমনে দিমই বেন্না হলে কইলাম হে সন্ধ্যার সময় আইবে, সন্ধ্যা হইছে। আর আমনেও দিমরে কইছেন যে আপনি হার লগে দেখা করতে যাইবেন, দেখা করেন নাই? হ্যাঁ গেছিলাম, ভাবলাম তো অভাব অভিযোগের সংসার, দেই চাল্লা লাগলে কিনে দেই। ওমা, দরজার উপরে এত বড় একটা তালা ঝুলতেছে। আশেপাশের লোকজনের খোঁজ করলাম, কেউ কবে নিয়ে পারে না। আমার মনে হয় কি রাতের অন্ধকারে কোনো চলে গেছে গা। 2005 বছরের মধ্যে মেহের আসবো না। হে আইলে আইবে, না আইলে না আইবে। হ্যাঁ আওয়াজ আলো আমনে তো চিন্তিত কি লেগে? চিন্তা করবো না, কেসটা ঝুলে আছে, মামলাটা করে দিই, চিন্তাটা দূরে যাক। আমনের মুই কি কইছি? আমনের মুই কই নাই যে মুই সন্ধ্যা পর্যন্ত দেখমু, এরপর সিদ্ধান্ত নিমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত দেখো। তোমার খাসটা পুরো ওই আজকের এই খুশির দিনে তোমার মুখটা আমি বেজা করতে চাই না। আপনার খুশিটা কি হুনি? দেখো শিউলি, কোনো মানুষ মুখ দিয়ে কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, পুরা মিছা কথা। আল্লাহর মায়ের দুনিয়ার মধ্যে যে পাপ করবো হ্যাঁ শাস্তি হইব, আর যে পুণ্য করবো হে পুরস্কৃত হইব।
এই যে দেখো সৎ মানুষের প্রজেক্টে হাজার হাজার লাখ লাখ লোক ইন্টারভিউ দিল, খালি তো কিন্তু দিছিল খবর নাই, একটারও পাত্তা নাই, কিন্তু আমি এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি। আপনারে হারা সৎ মানুষ হিসাবে নির্বাচিত করছে? দেহ শুন রে বাপুরে, এতক্ষণ আমি তোমাকে তাহলে কি কইলাম? হাজার হাজার মানুষকে ঠেললে গুইতে পিছনে হরে দিয়ে এক দূরে এসে ফার্স্ট হয়ে গেছি। অন্তরায় হাজার হাজারের মধ্যে থেকে একটা একটা করে নয়টা এসে আমার পিছনে খাড়া হনো, হাতে কিন্তু নগদ 10 টাকা টেহাও পাইতেছি। তো এত বড় একটা খুশির খবর আপনি খালি হাতে লইয়া আছেন কি লেগিয়া? মিষ্টি খাওয়াবেন না? না, মিষ্টি তো আনবে নাকি যাইতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো তো মিষ্টি যে আনবে যেতেছি, শিউলি হাতে তো পরামর্শ করলাম না পৌঁছকে দেয় পঞ্চ কি মিষ্টি, হ্যাভি ভালো মিষ্টি, রসে ভরপুর। তুমি যদি আধ দেবো করে চাপ দাও না, তাহলে চ করে রস বার আসবো, আবার যদি ছেড়ে দাও ত্রং করে আগের দিকে চলে দেবো। ভালো মিষ্টি আরও আছে, কালো জাম আছে, রসগোল্লা আছে, চমচম আছে, তুমি যেটা মুখ দেবার করবা আমি এক ধরে হেঁটে নিয়ে আসবো। আপনারা অনেক ধন্যবাদ, মুই মিষ্টি খাই না। কে মিষ্টি খাও না কে? তুমি কি ডায়েট কন্ট্রোল? হয়, মুই ডায়েট কন্ট্রোল। আপনার খাইতে ইচ্ছা করলে আপনি মিষ্টি কিনা পেট ভরে খাইয়েন যান। হুরু, তুমি আমার মন নষ্ট করে দিলা। যে জিনিস তুমি খাবে না সেই জিনিস আমি এক লাখ কিনা খাবো, আমার মুহেতে স্বাদ লাগব। মিষ্টি খাইতে স্বাদ না লাগলে তেঁতুল কিনা খাইয়েন, মই স্বাদ লাগবে না যান আপনি। কোন যাবো? যে কথা কবে নিয়ে আসলাম হে আসল কথা তো এখন কবে রিয়ালাম না। তাই আসল কথা তুই ফাও কথা কন কি লেগে? আসল কথা কন। হ্যাঁ, আসল কথা কয়ে হেলাই, মানে ওইছে কি যে আমার যে জমি জমা আছে তাতে যে ধান আসবো, তাতে সারা বছর ঘরের চলে ভাত খাওয়া যাবো সম্ভব হইতো। আর ওই 10 লাখ টাকা যে পেলাম না, ওটা ব্যাংকে থুমু ভালো একটা সুদ আসবো। আর এমনি তো কাম কাজ করতেছি, তে এই আমার তো বিয়ার বয়স হয়ে আইলো, তাহলে আমাকে এখন বিয়া করার লাগবো না? আপনি বিয়া হবেন তো মুই কি করবো? মোরে কন কি লেগে? তুমি আমার একটা উপকার করে দাও না, আমি তো কোনো যৌতুক মতুক নিবো না, দেখতে শুনতে তোমার মতো একটু মেয়ে খুঁজে দাও। মোর মতো মাইয়া মুই কোথায় পাবো? কে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় সয়ে পড়ে না, কোনো গেদিক দেখে যদি মনে হয় যে ওর চেহারার সাথে তোমার মিল আছে, তুমি এসে আমাকে কইলা, আমি যে প্রস্তাব দেখে দুটো নিয়ে চলে আসলাম। আচ্ছা, যদি দেখি হেলে আপনার মুই জানাবো না, ঠিক আছে? ঠিক আছে, এলা নিজের মনে করে আন্তরিকভাবে খুঁজে শোন। আচ্ছা আচ্ছা, আপনি এখন যান। আসসালামু আলাইকুম ছোট ভাই, ভালো আছেন ছোট ভাই? ভালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই, তোমার বড় ভাই কই? আরে বড় ভাই ভিতরে না, আরে বাইরেতে 2 বছর লাগবে। তুমি কার কথা কইতাছো? কেন আনোয়ার? আরে না, আমি তোমার বড় ভাইয়ের কথা কইতাছি। হারু ভাই, হারু ভাই কই? এটা কি করলেন ভাই? আমিই তো হারু, আমার তো কোনো ছোট ভাই বড় ভাই নাই। দূর মিয়া, আপনি যদি হারু ভাই হন তাহলে এতক্ষণ আপনারা তুমি তুমি কইতাছি, আপনি কিছুই কইতাছেন না কি লিগা? আমিও তো ভাবতেছিলাম কি রে আমারে তুমি করে কয়কে, আমি কি কোন খটকা লাগালাম নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমনে? আর কোয়েন না ছোট ভাই, 7 দিন জেল খাইটা গেলাম বাড়িতে, বাড়িতে গোসল টোসল করে আয়নার সামনে খাড়াইছি, খাড়াই দিকে ওমা দাঁড়িয়ে তো বেশ বড় বড় হয়েছে, দেখতে তো ভালোই লাগতেছে। মনে হইলো কেন যে যৌবনকালে রাখলাম না, আর এখন যে রাখুম এখন তো সব সাদা হয়ে গেছে, বুড়া বুড়া লাগে। দিলাম কলপ কইরা আবার আয়নার সামনে দাঁড়ালাম, ওমা দেখি যে আমার একটা জেব্রার মতো লাগতেছে, নিচেরটা কালা উপরটা সাদা, উপরটা দিলাম আবার কালা কইরা, একটু চেঞ্জ আনলাম আর কি। হ্যাঁ, চেঞ্জ একটা আসছে, কিন্তু এটা তো বাইরে, ভিতরে চেঞ্জ আসছে বলে তো মনে হয় না। বাইরেটা যেহেতু শুরু করছি ভিতরটা হয়ে যাবো ভাই। কিন্তু সেইটা মনে হয় আমি আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো না। আমার পোলা পাইনটা হয়তো কইব যে হারু কাকা খুব ভালো মানুষ। ভাই দোয়া করবেন ভাই, হয়ে যাবো। ভালো হইতে চাইলে দোয়া করবো না, অসুবিধার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ভাই। কোনটা ভাই? আপনি আনোয়ার ভাইয়ের 2 নম্বর সহযোগী, আপনি ধরা খেয়ে গেলেন, আর 1 নম্বর সহযোগী গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াইতেছে। আপনার তো আমি চালাকি মনে করতাম, ধরা গেলেন কেমনে? আরে বাইরে ভাই, এটা আমার কপালের ভাই, এটা আমার কপাল। 1 নম্বর সহযোগী চাঁদাবাজির সময় আনোয়ারের সাথে আসিল, আমি তো আসিলেমে না, তারপর আমার 2 নম্বর বানাই দিল। কোন? হ্যাঁ ঠিক আছে, তো এইটাই তো অনের কথা। এটা যদি না হইতো তাহলে তো প্রবাদ মিথ্যা হয়ে যেত। কোন প্রবাদটা ভাই?
ওই যে অসৎসঙ্গে সর্বনাশ, আপনার তো অসৎসঙ্গে সর্বনাশ হয়েছে। আপনি আমার লগে থাকবেন, আমি সৎসঙ্গ, ঘুরবেন আমার লগে। ভাই আমি তো আপনার লগেই থাকি, আপনি ডাকলে তো চলে আসি ভাই। আরে না অমনে না, আজকে সারাদিন আপনি আমার লগে থাকবেন, আমরা দুজন মিলে একজনের বিশ্রামু। কে ভাই কে? জন্না সরকার নামে কাউরে চিনেন আপনি? আপনাকে লাইনেরই লোক। ভাই মাইয়া? জন্না সরকার নামে কোনো পুরুষ লোক দেখছেন আপনি? আমি তো দেখি নাই। না ভাই আপনি কইলেন না আঙ্গো লাইনের লোক, আঙ্গো লাইনে তো কোনো মেয়ে নাই। আরে ভাই আপনাকে লাইনের বলতে আপনাকে লগের বুঝাই নাই, আপনাকে মতোই 2 নম্বর এটা বুঝাইছি। খালি কি পুরুষরাই 2 নম্বর হয় নাকি মিয়া? না ভাই, মেয়েরাও করে ভাই, পত্রিকাতে দেখছি অনেক বড় বড় প্রতারণা করে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো জর্না সরকারের চিনেন নাকি এটা বলেন? আচ্ছা ভাই, মেয়েটা কি শর্ট, শ্যামলা, মানে লম্বা লম্বা চুল আছে, সানগ্লাস পরে? হ্যাঁ 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 ভাই চিনি চিনি ভাই। আচ্ছা ভাই একটু দলিপাড়ায় যান তো, গিয়ে একটা খোঁজ নেন তো, পায়েও যেতে পারেন ভাই। আরে আমি একলা খুঁজমু কি? আপনি যাবেন তো আমার লগে, দুজন মিলে খুঁজমু। ভাই আজকে ভাই আপনার সাথে আমি যেতে পারবো না ভাই, দেখলেন তো 7 দিন পর বাড়িয়েছি ভাই। আমি একটু বসে যাবো, টাকা পয়সা তুলুম, তাহলে খামো কি ভাই? ওই মিয়া, তাহলে 7 দিন জেলে থেকে কি লাভ হইলো? কিছুই তো চেঞ্জ হয় নাই, খালি বাইরেই চেঞ্জ করছেন। এক কাম করেন, কিছু কলপ খাইয়া ফেলান, ভিতরটাও চেঞ্জ হবো না। এটা কোনো কথা কইলেন ভাই? টাকা কি আমি একলা খাই ভাই? সব টাকা বিলি করার পর যা থাকে ওটা দিয়ে 5,000 করে আমি চলি ভাই। আচ্ছা বুঝছি বুঝছি, যান আপনি কোন জায়গায় যাবেন যান। ভাই 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 ভাই, আনোয়ারের ব্যাপারটা একটু দেখেন না ভাই, একটু তদবির করেন না ভাই। কি কাম হইব? আপনি না বললেন 2 বছরের আগে ছাড়া পাইব না? ভাই 2 বছর তো কইছি তদবির না করলে, আর আপনি তদবির করলে 2 মাসে বেড়ে যাবো ভাই। আচ্ছা কর্মনে তদবির কর্মনে, অ্যাটলিস্ট 40টা দিন যাও। জেলে ঢুকছে, কিছু চেঞ্জ হোক তার। আপনি তো জলদি বাইরে আইছেন, কোনো চেঞ্জ হয়েছে আপনার? তো কি কইলেন দলিপাড়া? হ্যাঁ ভাই। আপনি দেখছেন আর ওই জায়গায়? হ্যাঁ ভাই দেখছি। ঠিক আছে যান তাহলে। আচ্ছা ঠিক আছে। আসতে পারি? আসুন। বসতে পারি? কে আপনি? আমি আবুল হোসেন, সকাল 9টার সময় এসেছিলাম, আপনি ছিলেন না, ফেরত গেছি, এখন আবার এসেছি। কেন এসেছেন? ইন্টারভিউ দিতে। আপনি আমাকে ডেকেছেন। আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছিলাম, এখন আমি আপনাকে চলে যেতে বলছি। আপনি চলে যান। কেন? আমার ইন্টারভিউ নেবেন না? আপনি তো এসেই বাঁকা কথা বলা শুরু করেছেন। সকাল 9টায় এসেছেন, আমার দেখা পাননি, আবার ফিরে গেছেন, আবার এসেছেন, আমার দেখা পাননি। এটা কি আমার বিরাট অপরাধ হয়ে গেছে? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আমি কি বসতে পারি? না, বসতে পারেন না। আপনাকে আমি আসতে বলেছিলাম, আপনি এসেছেন, এখন যেতে বলছি, আপনি চলে যান। ঠিক আছে। আপনি সম্ভবত এখন ব্যস্ত আছেন। আগামীতে কখন ইন্টারভিউ নেবেন সেটা যদি একটু বলতেন। কি করে বুঝলেন আমি ব্যস্ত? আমি মোটেও ব্যস্ত না। না জেনে কোনো কথা বলবেন না। আপনার ইন্টারভিউ আমি ইহ জনমে নেব না। কেন? আমার অপরাধটা কি জানতে পারি? আপনার কোনো অপরাধ নেই, সমস্ত অপরাধ আমার। আপনি এখন আসতে পারেন। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বললে আপনি খুশি হবেন? মিনমিনে সুরে নাকি উচ্চকণ্ঠে দরাজ গলায়? আপনাকে আমি যেতে বলেছি। জেসমিন, ভেতরে আসুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এতক্ষণ কথা বলে তো মনে হয়নি আপনি কানে কম শুনেন। আঙ্কেল, আপনাকে আমি যেতে বলেছি। জেসমিন, আজ এবং আগামীকাল যাদের ইন্টারভিউ কল করা হয়েছে সব ক্যান্সেল। কেন স্যার? সব বিষয়ে জানতে চাইবেন না, সব বিষয়ে প্রশ্ন করবেন না। শুধু ক্যান্ডিডেটরা না, যে কেউ আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চায় আজ এবং আগামীকাল সেটা নিষিদ্ধ। জি স্যার। আসুন। আরে আঙ্কেল, আপনার না ইন্টারভিউ শেষ, আপনি এখনো দাঁড়িয়েছেন কেন? তুমি কি করে বুঝলে যে আমার ইন্টারভিউ শেষ হয়েছে? না, আপনি ইন্টারভিউর জন্য স্যারের রুমে ঢুকলেন না, আপনার ইন্টারভিউ শেষ হওয়ার পরে তো স্যার আমাকে ভেতরে ডেকে নিলেন। তুমি কি শিওর যে উনি আমার ইন্টারভিউ নিয়েছেন? আপনার এই প্রশ্নটা শুনে তো আমি কনফিউজড হয়ে গেলাম আঙ্কেল। উনি আমার ইন্টারভিউ নেননি। কেন? কেন সেটা তোমাকে আমি পরে বলছি, তার আগে বলো উনি কি বদরাগী? না তো, স্যার তো অনেক মিষ্টভাষী, অনেক নরম করে কথা বলেন। আমার সাথেও খুব নরম সুরে কথা বলেছেন, কিন্তু ফুল ফুটিয়ে।
এই যে আঙ্কেল, মিলেছে? সকালবেলা বলেছিলাম না আপনি কিন্তু মেন্টালি স্ট্রং হয়ে যাবেন, স্যার কিন্তু আপনাকে অ্যাটাক করবে। আমি তো মেন্টালি স্ট্রং হয়ে গিয়েছিলাম। তুমি তো বলেছিলে সৎ অসতের প্রশ্নে উনি আমাকে অ্যাটাক করবেন, কিন্তু উনি তো আমাকে কোনো প্রশ্নই করলেন না। আচ্ছা স্যার আপনাকে কি বলেছে বলেন তো? উনি বলেছেন এই জীবনে উনি আমার ইন্টারভিউ নেবেন না। কেন এই কথা বলেছে কেন? আমি জানতে চেয়েছিলাম আজকে যদি ইন্টারভিউটা না নেন তবে কবে নেবেন। এটা তো একটু ভুলই হয়ে গেছে। আপনি বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করতেন, আমি স্যারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে পরবর্তী ইন্টারভিউ ডেটটা আপনাকে জানিয়ে দিতাম। কেন? উনি কি লর্ড ক্লাইভ নাকি? ওনাকে কোনো প্রশ্ন করা যাবে না? প্রশ্ন করলেই মাথায় রক্ত উঠে যাবে? না আসলে আপনার কথা ঠিক আছে আঙ্কেল, ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। এখন তাহলে কি করবেন আঙ্কেল? আমি এই প্রতিষ্ঠানে যিনি প্রধান তার সাথে দেখা করতে চাই। আপনি ম্যাডামের সাথে দেখা করবেন? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? কিন্তু এখন তো ম্যাডামের সাথে দেখা করা যাবে না। কেন যাবে না? ম্যাডাম বলেছে তার রুমে যেন হুটহাট করে কেউ না ঢুকে যায়। আমি তো হুটহাট করে ঢুকছি না, আমি তো তোমার মাধ্যমে ঢুকতে চাচ্ছি। কিন্তু ম্যাডাম তো এখন ব্যস্ত আছে, আর তাছাড়া আপনারও এখন মাথা গরম হয়ে আছে। আপনি যদি এখন ম্যাডামের রুমে যান তাহলে দেখা যাবে স্যারের সম্পর্কে এমন উল্টাপাল্টা কথা বলছেন, তাতে আরও হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় কি আপনি বাসায় যান, একটু মাথাটা ঠান্ডা হোক, তারপরে আসেন, তাহলে ম্যাডামকে সব কিছু গুছিয়ে বলতে পারবেন। তুমি মেয়েটা খুব গুছিয়ে কথা বলতে পারো। ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, 1 ঘন্টা পরে আসবো, তখন তুমি দেখা করার ব্যবস্থা করে দিও। জি। কি ব্যাপার খালিদ ভাই, বিস্তার উপস্থিত প্রোগ্রাম হয়ে আছেন কে? তাহলে কি করবো? কি হলো? আপনি না আমাকে দেখলে বিরক্ত হন? আমি রুমের মধ্যে ঢুকলি রুম থেকে বাইরে হয়ে যান, আস্তার মধ্যে দেখা হইলে মুখ ঘুরে অন্য মেহে চলে যান। এখন তো আমি রুমের মধ্যে ঢুকলাম, আপনার কি করণীয়? আবার কি করণীয়? আপনি আপনার জায়গায় আছেন, আমি আমার জায়গায় আছি। আমি তো আপনার বিছানায় যাই হইতাছি না। আমার বিছানায় হন নাই, আপনার বিছানায় হইছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার বিছানার মধ্যে হইয়া থাকবেন কে? আপনার কাম আছে না? কিসের কাজ? ইল্লা এ কি কয়? আমি কাগজপত্র জোগাড় করে ফাইল রেডি করছি, কেসটা পুটাক দেবো। এই সময় শিউলি আমাকে ফোন দিয়ে গেলো যে ভাই আপাতত স্টপ রাখেন। খালিদ ভাই কইছে আজকের দিনের মধ্যে তার বই নিয়ে এসে বই দিয়ে কইব হে তার বউ না, তেম করে হুইয়া থাকলে চলবো। আপনি তো তাকে নিয়ে আসা নাকবো, হুইয়াছেন কি? আমি ওঠেন। আরে ভাই, আমি হুইয়া থাকি বা বয়া থাকি, আমি আমার বউরে খুঁজে আনি বা না আনি সেটা আমার ব্যাপার। আপনি এটার মধ্যে নাক গলাইতেছেন কেন? যে হোসেন রে বাবুরে কিবা কথা কয়? আপনি আমার ক্ষতি করে দিবেন, আমি নাকটা গলামো না। আমি আপনার ক্ষতি করলাম কেমন? কেসটা যদি চালাইলাম নি তাহলে আমি টেহা পয়সা পেলাম নি না, আপনি আমাকে নগদ টেহা থেকে বঞ্চিত করছেন। আচ্ছা শরীফুল ভাই, আপনি আমার একটা সত্যি কথা কন তো, আপনি এই মামলাটা করলে কয় টাকা পাইতেন? একজন বুদ্ধিমান ভদ্রলোক কোনোদিন আর একজন ভদ্রলোককে খোঁজ করেন না যে ভাই আপনি মাসে কত বেতন পান, অথবা আপনি যে কামটা করলেন কত টাকা পেলেন? এটা তো পুরা ফাউল একটা প্রশ্ন। আরে ভাই জিজ্ঞাসা করছি, এটার কারণ তো আছে, কারণটা শুনবেন না? কি কারণ? আমি এখন কইলাম যে শিউলি আমাকে 5,000 দিব, আপনি 10,000 দিয়ে কেস থামাবেন, তাই তো? হ্যাঁ, আমি আপনার 10,000 দিব, তবুও এই বিষয়ে আপনি একটু চুপ মেরা যান। দেখেন খালেদ ভাই, মুখ সামলে কথা কইবেন। আমি একটা সৎ মানুষ, পরিশ্রম করে হালাল টেহা রুজি করবো। আপনি আমাকে মাংনা খামাখা টেহা দিবেন আর আমি হেঁটে নিব, আমি কি ফকির নিয়ে? ঠিক আছে ভাই, আপনি ফকিন্নি না, আপনি রাজপুত্র, আমি ফকিন্নি। এবার আমার একটু দয়া করেন। কিভাবে দয়া করবো ভাই? দান খরচ করা লাগবো, নগদ 5-10টা দিয়ে দিই। আমার 5-10 টাকা লাগবো না, আপনি দরকার হলে 5-10 হাজার লন, কিন্তু আমার আর এইভাবে জ্বালায়েন না, আমার একটু শান্তিতে থাকতে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কইলেন, আমি আপনাকে শান্তিতে থাকবার দিলাম, কিন্তু কতক্ষণ? সূর্যটা ডুবে যখন হইন্দা নাকবনি তখন কি শান্তি থাকবে হারবেন নি? নানান কিসিমের অশান্তি শুরু হয়ে যাবো। আমি আজার চেষ্টা করলে ওই অশান্তি ঠেকাবেন কে পারবো না। ভাই অন্তত সন্ধ্যা পর্যন্ত আমার শান্তিতে থাকতে দেন ভাই। কে ভাই যাইবেন কোনে? ম্যাচটা ঠিক করে আলেছেন না? আরে ভাই, আপনি তো আবারও অশান্তির প্রশ্ন করা শুরু করলেন। কি ভাই, আপনি কি বাথরুমে ঢুকতেছেন না? হে দেহসেন রে বাবুরে, কেবা মেজাজ খারাপ হয়? আমি বাড়ি থেকে আসলাম, বেলা ফ্রেশ ট্রেশ হবো, উনি বাথরুম আটকে বসে আছে। মেলেপা মিটিং শেষ? এই তো শেষ করে এলাম। লাঞ্চে কখন যাবেন? হাতে একটু কাজ আছে, কাজটা শেষ করেই যাব। আপু আজকে না অফিসে কিছু প্যাচ লেগে গেছে, প্যাচগুলো আমি কিছুতেই খুলতে পারছি না। ভাবলাম যে কখন আপনি আসবেন, কখন আপনার সাথে শেয়ার করব। কীরকম প্যাচ বলো? বলছি, কিন্তু তার আগে আপনি বলেন তো, আপনি কি স্যারকে বলেছেন গামছা ছেড়ে দিয়ে জিন্স আর পোলো শার্ট পরতে? সেটা তো তোমার বলার কথা জেসমিন, আমাকে বলছো কেন?
আপনারই বলার কথা ছিল, কিন্তু আপনি তো আমার উপর চাপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি বলেছো? না আপু, বলার মতো সাহস সঞ্চার করতে পারিনি। তাহলে এখন আবার এই প্রসঙ্গ টেনে কথা বলছো কেন? না আপু, আপনি তো অনেক সহজেই বলে দিতে পারতেন, আপনি বললে ভালো হতো না? না জেসমিন, আমি বললে এটা ভালো হতো না। উনি মাত্র ছালা ছেড়ে গামছা ধরেছেন, এখন কি এটা বলা ঠিক হবে যে আপনি গামছা ছেড়ে আপনি টি শার্ট পরুন? আমার তো মনে হচ্ছে যেহেতু চেঞ্জ শুরু হয়েছে, এমনিতেই চেঞ্জ আসবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু স্যারের মতিগতি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। কীরকম বলো তো? ওই আজকে সকালে ম্যাডাম ডেকে নিয়ে আমাকে বললেন যে স্যার নাকি শরীফুল ভাইকে সৎ মানুষ নির্বাচন করে ফেলেছেন। আরে না না, প্রশ্নই ওঠে না। শরীফুল হচ্ছে একটা চতুর আর ধুরন্ধর টাইপের লোক, সে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য এই কথা বলছে। কিন্তু ম্যাডাম যে আমাকে বলল যে ওই শরীফুল ভাই নাকি ম্যাডামকে বলেছেন স্যারই তাকে এই কথা বলেছে। আরে না না, এটা তো হতেই পারে না। সোনা ভাই কখনো এটা বলবেন না। তুমি কি সোনা ভাইকে কাঁচা লোক ভেবেছো? উনি অনেক অভিজ্ঞ, দেশ বিদেশে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন। তুমি কি মনে করেছো ম্যাডাম কি তাকে এমনি এমনি এই চেয়ারে বসিয়েছেন? হ্যাঁ, অবশ্য ম্যাডাম স্যারকে ডেকে নিয়েছিলেন, কিন্তু কি কথা হচ্ছে সেটা জানি না। তাহলে তো হয়েই গেল। সোনা ভাই নিশ্চয়ই ম্যাডামকে বুঝিয়ে বলেছেন, তার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু আজকে না স্যার কারোর ইন্টারভিউ নেননি। ওই আমাদের দোতলার আবুল আঙ্কেল, ওনার আজকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, উনি দুবার এসেছেন, কিন্তু স্যার নাকি ওনাকে বলেছে কোনোদিন ওনার ইন্টারভিউ নেবেন না। তারপর আমাকে ডেকে বললেন যে দুদিন কোনো দর্শনার্থী, কোনো ইন্টারভিউ প্রার্থী কারোর সাথে আমি দেখা করবো না, কথাও বলবো না। উনি কারোর সাথেই দেখা করবেন না, এই কথা নিশ্চয়ই উনি রাগের মাথায় বলেছে জেসমিন। আর আমার জানা মতে আবুল হোসেন সাহেব লোকটা কিন্তু একটা বেয়াদব কিসিমের লোক। আমাদের সোনা ভাই কিন্তু বেয়াদবে একদম পছন্দ করে না। আমার তো মনে হচ্ছে সোনা ভাই সেজন্যই ওনার ইন্টারভিউ নিতে চাচ্ছেন না। এটা অবশ্য একটা কারণ হতে পারে। জেসমিন, আর কিছু বলবে? হ্যাঁ আপু, ওই বস্তা, যে বস্তা কালকে সারাদিন আমরা কেউ খুঁজে পেলাম না, সবার চান্দি গরম, সেই বস্তা সকালে সে রাসেল ভাই দিয়ে গেল, এটার মানে তো কিছু বুঝলাম না। হ্যাঁ জেসমিন, তুমি কালকের বস্তার সাথে আজকের বস্তা কেন মিলাচ্ছ? গতকালকের বস্তা ছিল রহস্যময় বস্তা, সেটা কোথা থেকে আসলো, কোথায় গেল, সেটা নিয়ে আমাদের চিন্তা করার তো কোনো দরকার নেই। আর আমার জানা মতে আজকের বস্তাগুলো গ্রাম থেকে এসেছে। আমাদের সোনা ভাইয়ের একজন কানা ফুপি আছেন, উনি পাঠিয়েছেন। তুমি তো জানোই উনি মুড়ি আর কাঁচামরিচ খেতে পছন্দ করেন। উনি ওনার জন্য এক বস্তা কাঁচামরিচ আর এক বস্তা মুড়ি পাঠিয়েছেন। ও, কিন্তু রাসেল ভাই যে বললেন এটা গতকালকের ঘুষের বস্তা। হ্যাঁ, আমি রাসেল ভাইকে খুব ভালো করে চিনি। উনি মাস্তান টাইপের হলো, কিন্তু খুব রসিক মানুষ। তিনি নিশ্চয়ই তোমার সাথে রসিকতা করেছেন, তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছেন। হতে পারে। আমি আমার হাতের কাজটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে আপু। আরে ভাই, আমি লটারির মাধ্যমে সিলেক্ট হয়েছি। আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম ওটা তো ফেলে দেয়নি, বস্তার মধ্যে ছিল, ওখান থেকে ও তুলেছে, আমি সিলেক্ট হয়েছি। লাভ নাই, কাজ হইব না। কাজ হবে না কেন? এই চেহারাটা যখন দেখবো তখনই তো বুঝবো যে এই লোক ঘুষ দিছিল, আস্তে বাইর করে দিব। এখানে ক্রাইটেরিয়া একটাই, তাকে সৎ মানুষ হতে হবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু সৎ মানুষ হওয়ার ব্যাপারটা তো আপেক্ষিক। আপনার কাছে যিনি সৎ, আমার কাছে সৎ নাও হতে পারেন। সেই ক্ষেত্রে আমি যাকে সৎ মনে করব তিনিই নির্বাচিত হবেন। আচ্ছা, আমার কম তো, একটা রাইটারের পোস্ট বড় না এসআইয়ের পোস্ট বড়? এসআই বড় তাহলে তো কাজটা আপনি করবেন। মানে একজন এসআই এই কাজের সঙ্গে জড়িত, সে আমার বন্ধু। আপনার কথা তার আমি বলছি, আপনার সে ভালো করে চিনি। কারণ আপনি যদি কাজটা না করেন আমি কেস করে দেবো, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, পরে কিন্তু আমার দোষ দিয়েন না। আপনি লক্ষ্মী, একটা লক্ষ্মী মেয়ে। আপনি ইচ্ছে করলেই হতে পারেন একজন লক্ষ্মী স্ত্রী, লক্ষ্মী গৃহিণী, লক্ষ্মী মা।